সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই আলোচক। আমার বাম পাশে রয়েছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, এবং সর্ববামে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জনাব হাফিজুর রহমান কার্জন। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপা, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে? দিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে গুরুত্ব পেয়েছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ব্যাপারে হাইকোর্টের রায়টি। 2021 সালের 8ই ডিসেম্বর ওই মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল। হাইকোর্ট সেই রায়টি বহাল রেখেছে। বিচারপতি A.K.M. আসাদুজ্জামানের বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ রায় দিয়েছে। এ রায়ে সন্তোষ প্রকাশ করে রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে আবরার ফাহাদের পরিবার। এরপরে থাকছে রাজনীতির খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে যেই ক্ষমতায় যাবে তাদেরকে অবশ্যই শেখ হাসিনার আমলের গুম খুনের বিচার করতে হবে। গুম খুনে অভিযুক্তদের বিচার না হলে আবারও অন্যায়ের সুযোগ তৈরি হবার আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি। জানান, বিএনপি ক্ষমতা এলে সব অন্যায় জুলুমের বিচার নিশ্চিত করা হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে CCAM নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছে মাইকেল মিলারের নেতৃত্বে 5 সদস্যের ইউর প্রতিনিধি দল। আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আর্থিক সহ সব ধরনের সহায়তা করতে ইউরোপীয় কমিশন প্রস্তুত বলে প্রতিনিধি দলটি জানিয়েছে। এদিকে CSC বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশনও প্রতিশ্রুতিবদ্ধ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের SP ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আজ বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং একথা জানিয়েছেন। এদিকে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এবছর শুধু ঢাকায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে না, তবে বাকি সব জেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সবুজ, এই খবরগুলি গুরুত্ব পেয়েছে দিনের সংবাদে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা আলোচনা শুরুটা করতে চাই অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদকে দিয়ে। যেই প্রশ্ন শুরুতে করতে চাই যে বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার যেই মামলার যে রায় বিচারিক আদালত দিয়েছিল, 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন সাজা, সেটি বহাল রেখেছে হাইকোর্ট। উচ্চ আদালতের এই রায়কে কিভাবে দেখছেন, আর এই পরের ধাপগুলো আসলে কি? ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে আলোচক আছেন কার্জন ভাই, ওনাকে শুভেচ্ছা, এবং যারা দেখছেন তাদেরকে অভিনন্দন। দেখুন, এইটি কিন্তু একটা প্রত্যাশিত ব্যাপার। কারণ হলো, আবরার হত্যার যখন ঘটনা ঘটেছিল তখন কিন্তু আপনি জানেন যে ওই সময় যারা সরকারে ছিলেন তাদের সমর্থিত ছাত্র সংগঠনের সঙ্গে যারা জড়িত বা সম্পৃক্ত এইরকম লোকজনই কিন্তু আবরারের উপরে নির্যাতনটা করেছিল। ওই সময় মিডিয়ায় সেটা এসছে, এবং তখন একটা পরিস্থিতি এমন হয়েছিল যে যেহেতু তারা ক্ষমতার সঙ্গে লিঙ্কড আছে, তাদের যোগাযোগ আছে, হয়তো বা কিছু নাও হতে পারে, এবং সেই প্রেক্ষিতে তৎকালীন বুয়েটের সাধারণ ছাত্ররা দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছিল যে বাধ্য হয়ে কিন্তু সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকলেও, ওই সমস্ত ছাত্রলীগ বা ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকলেও এই যে আসামি যারা তাদেরকে হত্যা করেছে, নির্যাতন করে, তাদেরকে কিন্তু আইনের আওতায় আসতে হয়েছে। এবং এটি একটা উদাহরণ যে ইচ্ছা করলেই কিন্তু সবাই সবাইকে সবসময় রক্ষা করতে পারে না। আমরা অনেক সময় বলি না, সরকারে থাকলে তার সব অপরাধী মাফ হয়ে যায়, কিন্তু এটা ঠিক না, সব সময় সব করা যায় না। এটা একটা উদাহরণ। তো যাই হোক, সেই ক্ষেত্রে যখন বিচারটা শুরু হওয়ার পরে ট্রায়াল কোর্ট তো নর্মালি ফার্স্টে বিচার হয়। বিচারের ক্ষেত্রে সাক্ষী, জেরা, সব কিছু পরে পর্যালোচনা, আর্গুমেন্টের স্টেজ সব কিছু শেষ করে বিচারক তখন রায় দেন, এবং সেই রায় দেওয়ার মাধ্যমে ওখানে 20 জনের ফাঁসি হয়েছে এবং কয়েকজনের যাবজ্জীবন হয়েছে। তার এগেনস্টে সব আসামিরা এবার আপিল করেছেন, ওদিকে আবার জেল আপিলও হয়েছে। এই সবগুলো নিয়ে সরকার পক্ষ থেকে এটি শুনানির জন্য একটা কোর্টে মেনশন করেছিলেন। এবং নর্মালি যেটা হয়, আপনার একটা কোর্ট এরকম কন্টিনিউয়াস প্রতিদিন একই মামলা শোনে, সেটা কিন্তু অনেক সময় হয় না। যেমন আমি যে কোর্টে মামলাটা ছিল সেই কোর্টের কিন্তু জুরিডিকশন হলো রিট পিটিশন, আমার একটা পিটিশন ওখানে আছে,
কিন্তু সেটা কিন্তু আমরা 7 দিন থেকে আর শুনানি করতে পারি না, যেহেতু এই মামলাটা চলছে। এই ক্রিমিনাল জুরিডিকশনটা তার আগে ছিল এবং সেইভাবে তার উপরে এটা নির্ধারিত, এবং সেই জন্য সে কন্টিনিউয়াস মামলাটা করছিল। রোববারে শুনানি, সোমবারে শুনানি, মঙ্গলবারে শুনানি, এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে শুনানি করে উনি রায়টা দিয়েছেন হাইকোর্টে। সেখানে কিন্তু ট্রায়াল কোর্টের যে রায়, অর্থাৎ যে সেন্টেন্স বা আপনার শাস্তি আছে, সেটির উপরে কিন্তু উনি কোনো পরিবর্তন করেন নাই। উনি মনে করেছেন যে এটি যথার্থ আছে এবং এই জন্য কিন্তু 20 জনের ফাঁসি হয়েছে এবং অন্যান্য। তবে এখানে একটা বিষয় হলো যে এটি এই এতগুলো লোকের ফাঁসি হয়েছে, সবাই কিন্তু বুয়েটের ছাত্র, তাই না? অপরাধ করলে তাদেরকে শাস্তি হতে হবে, সেখানে সে মেরিটোরিয়াস হোক বা অন্য কোনো বিষয় দিকে তার কোনো ডিফেন্স নাই আইনগতভাবে। কিন্তু তারপরেও আপনার যখন এই শাস্তিগুলো হয়েছে, সেখানে যেমন আজকেই একজন আসামির লয়ার আমাকে বলছিলেন, যিনি এই একজন আসামির পক্ষে ছিলেন, তিনি বললেন যে তার যে আসামি, তাকে ওখানে আপনার এই যে ভিডিও ফুটেজ বা অন্যান্য কোথাও তাকে দেখা যায় নাই, কারণ সে ওই দিন সিলেটে ছিল এবং তারপরে সে আসছে, এসে হলে উঠছে এবং এই হিসেবে তার নামটা এসছে এবং সেভাবে কিন্তু তারও কিন্তু সাজাটা যাবজ্জীবন হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে এই প্রশ্নটা যখন আসে, তখন একটা লোকও, আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের বেসিক নীতিই হইল যে আপনার কোনোভাবে যেন একজন নিরপরাধ ব্যক্তি সাজাপ্রাপ্ত না হয়। তার কারণে যদি একজন অপরাধীও মুক্ত হয়ে যায়, সেটাও কোনো বিষয় না, কিন্তু নিরপরাধ ব্যক্তিকে সাজা দেওয়া যাবে না, এটা হলো বেসিক প্রিন্সিপাল। তো সেই প্রিন্সিপালটা কিন্তু আমাদের রক্ষা করতে হবে। এখন আজকে যে রায়টা হলো, সেই রায়টা কিন্তু চূড়ান্ত না, এবং আপনি জানেন যে আমাদের চূড়ান্ত রায় হলো আপিল বিভাগ। আপিল বিভাগ যখন সেই ফাঁসিটা কনফার্ম করে দিবেন, হাইকোর্টের রায়টাকে যদি বহাল রাখেন, তখন সেটি হবে চূড়ান্ত। আর যেখানে বলা হচ্ছে যে কতদিন এটা রায় কার্যকরী হবে, এটা আমরা বলতে পারবো না, কারণ আমরা এমনিতেই কিন্তু আপনার ধরেন প্রায় 1,500-এর লোক, মনে হয় 1,500-এর মতো লোক আছে ফাঁসির আসামি প্রাপ্ত, যারা নাকি সেলে আছে, এবং এটি কিন্তু আপনার শুনানি করতে কত বছর লাগবে সেটা যোগ বিয়োগ করলে মিনিমাম কিন্তু 20-30 বছর লেগে যেতে পারে। এই মামলার চূড়ান্ত, এখন এই মামলার চূড়ান্ত শুনানি হলো যে আপনি যদি ফাস্ট ট্র্যাকে চলে যান, অর্থাৎ আপনার ওখানে তো অনেক মামলা পেন্ডিং আছে, আপনি যদি সেটাকে পিছনে ফেলে দিয়ে সামনে নিয়ে আসতে চান, এটা একমাত্র পারে সরকার। সরকার বললে প্রধান বিচারপতি যদি এগ্রি করেন, তাহলে সেটা উপরে চলে আসবে। সেরকম অনেক সময় হয় এবং এটা হয়তো হয়ে যাবে। এখন সেটা কতদিনে হবে সেটা বলা যাবে না, তবে নিশ্চয়ই কিছু সময় লাগবে, কারণ আপিল বিভাগে আপিল ফাইল করার পরেও পেপার বুক প্রস্তুত করা, মামলার শুনানির জন্য, এখানে এটা যখন শুনানি হবে তখন কিন্তু একদম ব্লক হয়ে যাবে, বেশ কয়েকদিন কিন্তু শুনানি চলবে, কারণ বহু সাক্ষী, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। বিচারকরা তো অত্যন্ত সিরিয়াসলি এটা মামলাটা শুনানি করবেন, কারণ ওই আপিল বিভাগ যখন সিদ্ধান্ত দিবেন ফাঁসি, এটি কিন্তু আর কোনো লড়চড় হবে না, কাজে এটা সর্বশেষ জায়গা, লাস্ট রেসোর্ট। অতএব সেদিক থেকে তারাও এটা চিন্তা ভাবনা করে দিবেন এবং আইনজীবীরাও চেষ্টা করবেন প্রমাণ করার জন্য যে তার আসামির সম্পৃক্ততা কতটুকু আছে, সেদিক থেকে এটা একটা সময়ের ব্যাপার আছে। তবে সেটি যদি ফাস্ট ট্র্যাকে হয়, ফাস্ট ট্র্যাকে হলে হয়তো তাড়াতাড়ি হবে, হয়তো 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে হতে পারে, কিন্তু সেটার কারণে যেটা হয়, আমরা অনেক সময় দেখছি ফাস্ট ট্র্যাকে গেলে পরে সাধারণ যারা আছে, সাধারণ আপনার বিচার প্রার্থী, তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়। কারণ আপনি জানেন যে আপিল বিভাগে অনেক গুরুত্বপূর্ণ মামলা, বিভিন্ন রাজনৈতিক দল, তারপর বিভিন্ন ইস্যুতে, বড় বড় ঘটনার মধ্যে আপিল বিভাগে ফার্স্টে চলে যায়। ধরেন আমাদের এই যে নির্বাচন সংক্রান্ত মামলা, তারপরে অনেক বড় বড় মামলা, তারপর যুদ্ধ অপরাধীদের মামলা, তারপরে আপনার এই সমস্ত মামলা হওয়ার কারণে কিন্তু সাধারণ যে মামলা, সেগুলো কিন্তু পিছিয়ে পড়ে, কারণ ওইটা যখন গুরুত্ব দেওয়া হয় তখন আর সিরিয়ালি করা হয় না। সিরিয়ালি হলে কিন্তু পুরানো মামলা 15 বছর আগে বা 10 বছর আগে এটাও খুঁজতে পাবেন যে ফাঁসি হয়েছে কিন্তু এখন আপিল বিভাগ শেষ হয় নাই, তাহলে এটা কিন্তু ও কিন্তু পড়েই আছে। কিন্তু এখন এটা ফাস্ট ট্র্যাকে হলে হয়তো দেখা যাবে 2-1 বছরের মধ্যে হয়ে যেতে পারে। তা আপিলের পরে একটা রিভিউ, এই আইনগত পদ্ধতিগুলো এগুলোই আছে। তো এগুলো যখন চূড়ান্ত হয়ে যাবে, তখন যাদের উপরে শাস্তিটা বহাল হবে, তাদেরকে সেই শাস্তি ভোগ করতে হবে। এবং একটা স্বস্তির জায়গা হলো যে একটা এইরকম স্বস্তির জায়গা, সেটা হলো যে এই ধরনের ঘটনায় যে সাজা হচ্ছে, এটা কিন্তু আমরা বলতে পারি যে না, সাজা হচ্ছে। সব মামলায় যে হচ্ছে তা না, কিন্তু অন্তত কিছু কিছু মামলায় তো সাজা হচ্ছে, বিচার হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমরা এখন বলতে পারছি। জি, অধ্যাপক কার্জন, আপনি এই লাস্ট কথাটা দিয়ে আসতে চাই যে এই যে একটা স্বস্তির বিষয় যে এই ধরনের অপরাধের সাজা হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে এই যে সাজা বা মামলা হচ্ছে, বা মামলার পরে এই আমরা দেখছি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের মতো তার দণ্ডের আদেশ হচ্ছে, তো এই সব মামলার রায়ের মধ্য দিয়ে ক্যাম্পাসে কি আসলে প্রাণঘাতী যে অপরাজনীতি, সেই অপরাজনীতি কি চিরতরে বন্ধ হবে? বন্ধ হবে না, বন্ধ হবে না। মানে এই ঘটনা আমি যেভাবে দেখি, যেটার সাথে আপনার ছাত্র রাজনীতি, মানবাধিকার, আমার দেশের ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থা, অনেক বিষয় জড়িত। এখন ধরেন যে আমি যেভাবে বিষয়টা দেখি, যে
এই যে আবরার ছেলেটাকে যে হত্যা করলো, তার হত্যাকাণ্ডের যে বিবরণ আমরা দেখেছি এবং পত্রপত্রিকায় পড়েছি, মর্মান্তিক, হৃদয় বিদারক, এবং যারা সেটা করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। আবার এটাও বিবেচনার বিষয়, সবাই কিন্তু বুয়েটের ছাত্র, ভীষণ মেধাবী, সবাই মেধাবী, নিঃসন্দেহে মেধাবী। এবং আপনি মানে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে 5ই আগস্টে একটা পরিবর্তন হলো, অনেকগুলো সংস্কারের বিষয়ে কথাবার্তা হচ্ছে, সংস্কার কমিশন কাজও শেষ করেছে এখন। তবে আমার যেটা মনে হয় যে বেশ কিছু বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে না, কারণ আমার যে ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থা, আমার পেনাল কোড, আমার সিআরপিসি এবং আমার যে মৃত্যুদণ্ড, কারণ এখানে আপনার মানে আমাদের এইখানে যে আবরারের যে পিতামাতা এবং আমাদের দেশের অধিকাংশ মানুষ মানে কোনো একটা অপরাধ হলে ফাঁসি চাই না, আমাদের মানে মাইন্ডসেট অফ দ্য জেনারেল মাস পিপল এখনও মৃত্যুদণ্ড ছাড়া ভাবতেই পারে না। কিন্তু আপনার সারা পৃথিবীতে 140টার বেশি দেশে কিন্তু আপনার মৃত্যুদণ্ড নাই। এমনকি আপনার আইসিসি যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেখানে আপনার এই যে জেনোসাইড, তারপর ওয়ার ক্রাইম, সেটার জন্য মৃত্যুদণ্ড নাই সেখানে। সুতরাং আপনি এই যে 5ই আগস্টের পরে যে সরকারে বসেছেন না, এরা তো দেশ বিদেশের সাথে যোগাযোগ আছে। আমাদের ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থা এবং মানবাধিকার যে আমাদের স্ট্যান্ডার্ড, সেটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক পেছানো। এইটার কারণে আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের পক্ষে না, কারণ আপনার এইটা বুঝতে হবে। এখন ধরেন যে আমাদের দেশের এখন এই কথাবার্তাগুলো বললে মানে আস্তে আস্তে আমাদেরই বলতে হবে, জনগণকে সচেতন করতে হবে। আপনি ধরেন যে এই যে আপনার অ্যাপেলেট ডিভিশনে গিয়ে আমি যদি মানে হাইপোথেটিক্যালি ধরেও নেই যে আপনার মৃত্যুদণ্ড, সবার মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড, কাউকে 10 বছর 5 বছর দেয়া হলো। এখন ধরেন এত মেধাবী ছেলে, আপনি 10 বছর যদি সে কারাগারে থাকে, তার জীবনটা শেষ হলো না, মানে তার ক্যারিয়ারটা তো ভালো রকমের শেষ হয়ে গেল। কিন্তু একটা প্রশ্ন, এটা তো শাস্তি হলো না? যারা এত মেধাবী আর যারা বুয়েটে আসলে পড়াশোনা করে বা ভর্তি হওয়ার চান্স পায়, তারা তো নিঃসন্দেহে মেধাবী। এত এই মেধাবীরা আসলে এই ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে কেন? সেইটাই তো আরেকটা প্রশ্ন, যে আমার এখানে ছাত্র রাজনীতি, যেভাবে ছাত্র রাজনীতি আপনার মানে দশকের পর দশক চলছে, মানে বড় দলগুলো লেজুর বৃত্তি, ওই রাজনীতি কিন্তু আমরা সমর্থন করি না। ব্যক্তিগতভাবে আমি চাই ছাত্ররা রাজনীতি করবে, সেটা হবে ছাত্র সংসদ কেন্দ্রিক, এবং তারা আদর্শিক রাজনীতি করবে, তারা দেশ বিদেশে সব কিছু সম্পর্কে সচেতন থাকবে। আমি তার মানে তারা রাজনীতি করবে না বলতে আমি তাদের বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া, সেটাকে সমর্থন করছি না। যে তারা যে একদম শুধু পড়াশোনা করে একটা মানে আপনার বুকিশ একটা রোবট হবে, সেটা কিন্তু আমি বলছি না। সেটা কিন্তু মেডিকেল এবং বুয়েটে আমরা দেখতে পাই, এবং সেটার পেছনেও একটা মানে মানে কি বলে যে স্বাধীনতা বিরোধী একটা চক্র, তারা খুব সুকৌশলে সেটা করে, সেটার পক্ষে না আমি। মানে এইখানে যারা সবচেয়ে মেধাবী, মানে বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে সব জায়গায় তারা অবশ্যই রাজনৈতিকভাবে সচেতন হবে। শুধু রাজনীতি না, দেশের রাজনীতি, বিদেশের রাজনীতি, তারপরে অর্থনীতি, তারপরে মানে বেসিক যে সমস্ত বিষয়। এখন আমাদের এই বিষয়টা তো আমরা বন্ধ করতে পারিনি, কারণ গত সরকারের সময় সরকারি বাহিনী করেছে, আবার আরেক সরকারের সময় সরকারি বাহিনী করেছে। বইটা কিন্তু একটা ঘটনা না, অনেকগুলো ঘটনা। এখন এই যে আপনার ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমাদের যে শত শত ছেলের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, এইটা কিন্তু আমরা বন্ধ করতে পারছি না। এখন এটা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল যদি উদ্যোগ নেয়, এটা সম্ভব না। এটা সবাই মিলে আপনার সিদ্ধান্তটা নিতে হবে। এবং এইখানে কিন্তু আপনার মানে মঞ্জিল মোর্শেদ ভাই বলেছেন এখন আপনার একটা মামলার এই বিচার রায় দিতে গিয়ে অনেকগুলো ফ্যাক্টর থাকে, কিন্তু মিটিগেটিং ফ্যাক্টর থাকে, অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর থাকে। আপনি দেখবেন যে ঐশী মেয়েটা তার বাবা মাকে মেরে ফেলেছিল, বিচারিক আদালত কিন্তু তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশন এসে তাকে যাবজ্জীবন করে দিয়েছে, এবং তার সেইটার কি কারণে যাবজ্জীবন করলো বলে দিয়েছে। হ্যাঁ, যে সে মানসিকভাবে অসুস্থ ছিল, জেনেটিক্যালি তার অ্যাবনরমালিটি ছিল, তার দাদি এবং চাচি, তারপরে সে আগে কখনো অপরাধ করেনি, তার ফল্টি প্যারেন্টিং ছিল কি। এখানেও কিন্তু একই বিষয় হতে পারে। আমার দেশের মাইন্ডসেটটা কিন্তু না, কারণ আপনি দেখেন যে আপনার নরওয়ের মতো দেশে ব্রেইভিক 2011 সালে সে কিন্তু 77 জনকে হত্যা করেছে, 200 জনকে আহত করেছে, ওখানে ডেথ পেনাল্টি নাই। কিন্তু যারা ওই মানে যাদেরকে মেরে ফেলেছে বাচ্চা,
মানে একটা ইয়াং যে তাদের একটা সামার ক্যাম্প হচ্ছিল লেবার পার্টি, সেখানে গিয়ে ব্রেইভিক, সেটা একটা বিশাল কাহিনী। এখন ওখানে মৃত্যুদণ্ড নাই, তাকে 23 বছরের প্রিভেন্টিভ ডিটেনশন মানে কারাদণ্ড দিয়েছে। কিন্তু সেখানে যে সমস্ত মানে তরুণ তরুণীর হত্যা করা হয়েছে, তাদের বাবা মা বলেছে ইয়েস আমরা ন্যায় বিচার পেয়েছি। সুতরাং এটা একটা মাইন্ডসেটেরও বিষয়। সারা বিশ্বে কিন্তু আপনার মানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের ভিতরে পানিশমেন্ট, পেনাল্টি, তারপরে প্রসিডিউর, যে ক্রিমিনাল প্রসিডিউর, এই সমস্ত বিষয়ে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এবং অনেক সিভিলাইজড হয়েছে। আপনি মৃত্যুদণ্ড দিলে না দিতে পারলে শাস্তি হলো না, এই ধারণাটাও ঠিক না। হ্যাঁ, এবং এই যে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের পরিবর্তন দরকার। হ্যাঁ, সুতরাং আমি এইখানে কিন্তু সেই জন্য বলছি আমাদের ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থা, হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড, তারপরে আপনার আমাদের প্রচলিত রাজনৈতিক যে সমস্ত বিষয়, সব কিছু থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসা দরকার। সেই অগ্রবর্তী চিন্তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মানে আমাদের তরুণ সম্প্রদায়ের মধ্যেও মানে তাদের যে গোয়ার্তুমি, তাদের যে বাংলাদেশ বিরোধী অবস্থান দেখছি, এবং মানে তাদের কাছ থেকে আমরা যে অগ্রবর্তী চিন্তা এবং আলোকিত চিন্তা আশা করি, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সেইখানে এবং আমাদের যারা নতুন এসছেন ক্ষমতায়, তারা তো দেশ বিদেশ সম্পর্কে জানেন। সুতরাং এই যে সমস্ত জায়গাতে পরিবর্তন করলে আমরা গ্লোবালি আমার দেশটা আরও বেশি মানে আপনার হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড, ক্রিমিনাল জাস্টিস স্ট্যান্ডার্ড, তারপরে শিক্ষা, স্বাস্থ্য, সেই সমস্ত জায়গাতে আমরাও সেবা পাবো, আবার আমাদের গ্লোবাল র্যাঙ্কিংও আমাদের মানে মর্যাদাটা উপরে যাবে। সেই জায়গাগুলোতে কিন্তু আমি এই প্রশ্নকে আপনার কাছে আসতে চাইবো যে নিঃসন্দেহে বুয়েটের যারা অপরাধের শিকার হয়েছে, তারা নিঃসন্দেহে লেজুর ভিত্তিক এক ধরনের রাজনীতির শিকার। তো তাদের যে এই যে বিচারিক প্রক্রিয়া, সেইখানে কি যেটা মৃত্যুদণ্ডের কথা বলা হচ্ছে, সংশোধনের কি কোনো সুযোগ ছিল, বা বিচার প্রক্রিয়ায় কিছুটা সীমিত করার সুযোগ ছিল, বা তাদের সাজা কিছুটা কমানোর সুযোগ ছিল? দেখুন, এখানে আমাদের আইনে যেহেতু সর্বোচ্চ শাস্তি আছে, কার্জন ভাই যেটা বলছেন সেটা হলো বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের ব্যাপারে অনেক ডেভেলপমেন্ট আছে, যে অনেকেই এখন আর মৃত্যুদণ্ড তাদের রাষ্ট্রের আইনের মধ্যে নাই, এবং অধিকাংশ দেশে, এবং বাংলাদেশের ব্যাপারে কিন্তু বিদেশি বিভিন্ন সংস্থা, বিভিন্ন অথরিটি কিন্তু এই ডিমান্ডগুলো করে আসছে যে বাংলাদেশে মৃত্যুদণ্ডের যে শাস্তির বিধান, এটা বাতিল করতে হবে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট যেটা, সেই প্রেক্ষাপটে আমার দৃষ্টিতে যে এখনো পর্যন্ত কিন্তু আমাদের দেশের যে সোশিয়াল কালচারাল কন্ডিশন, তাতে কিন্তু আমরা কিন্তু অত উন্নত না, এবং আমরা কিন্তু এখনো আপনার ভয় যে পাওয়াটা, সেটা কিন্তু মৃত্যুদণ্ডতেই পাই, জেলে কিন্তু এখনো ভয়টা পাই না, ফাঁসির ভয়টা। সেই ক্ষেত্রে এবং অপরাধ যেভাবে দিনে দিনে বাড়ছে, এবং অপরাধ যেভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে, সেক্ষেত্রে এইটা এখনই প্র্যাকটিক্যাল সিচুয়েশন হতো না যে মৃত্যুদণ্ডকে বাদ যাওয়া যাবে। তবে নিশ্চয়ই সময়ের পরিক্রমায় এক সময় হয়তো সেটা আসতে পারে। তো এখন আপনি যেটা বলছেন সেটা হলো যে বিচারকের উপর ডিপেন্ড করে। বিচারক যখন দেখেন যে এই সাক্ষী জেরা সব কিছু মিলিয়ে যদি দেখেন যে অপরাধগুলো তারা করেছেন, এবং সেই অপরাধগুলো করার পরেও তার উপরে আবার একটা আলাদা দায়িত্ব থাকে, অপরাধ করার পরেও তিনি যদি মনে করেন যে অন্যান্য সামগ্রিক বিবেচনায় যে না, তাকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন দেওয়া উচিত, তাহলে সেখানে কিন্তু বিচারক দিতে পারেন। এবং একটা ধাপ আছে, ট্রায়াল কোর্টের বিচারক না দিলে হাইকোর্ট দিতে পারেন। কারণ আপনি দেখবেন যে এটা কিন্তু সবার মুখে মুখে আছে যে অনেক বিচারই ট্রায়াল কোর্টে হয়, কিন্তু হাইকোর্টে কিন্তু আইসা পরিবর্তন হয়ে যায়। কারণ হলো যে ট্রায়াল কোর্টের ধ্যান ধারণা এক ধরনের থাকে, কিন্তু হাইকোর্টে আসার পরে তার মাথায় অনেক কিছু থাকে। সে তো শুধু ক্রিমিনাল কেস করছে তা না, তার মাথায় সংবিধান থাকে, তার মাথায় মানবাধিকার থাকে, তাই না, অনেক কিছু থাকে। যার কারণে এখানে এসে কিন্তু বিচারগুলো কিছুটা পরিবর্তন হয়। আপিল বিভাগে গেলে কিন্তু আরও পরিবর্তন হয়। দেখবেন যে অনেক ক্ষেত্রে বিশেষ গ্রাউন্ডেও তাদেরকে তখন ফাঁসির থেকে সাজা পরিবর্তন করে যাবজ্জীবন দেওয়া হয়। এরকম ঘটনা প্রায় ঘটে। আর পার্টিকুলার এই কেসে কী ঘটবে এটা তো একমাত্র আপিল বিভাগ পরবর্তীকালে শুনানির পর্যায়ে এটাকে অ্যাডভান্স বলতে পারবে না, তখন হয়তো বলা যাবে। কিন্তু আমার দৃষ্টিতে সেটা আপনি যেটা বললেন যে এই যে দলীয় লেজুর বৃত্তির কারণে, এটা অবশ্যই ঠিক। শুধু দলীয় লেজুর বৃত্তি না, আপনি জানেন যে গত সময় এই বিশ্ববিদ্যালয়গুলো এটা কিন্তু একটা চরম মানবাধিকার লঙ্ঘনের জায়গা হয়েছিল। কারণ হলগুলোতে কোনো ছাত্রই কিন্তু একটা ওই সরকারি দলের ছাত্র সংগঠনের বাইরে কেউ করতে পারতো না, এবং জোর করে ছাত্রদেরকে সেখানে হলে রাখা হতো, মিছিলে নেওয়া হতো। এবং আমার কাছে বহু ছাত্র আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এগুলোর প্রতিকারের জন্য, যে রিট করা যায় কিনা, এই করা যায় না। এবং আলটিমেটলি কিন্তু এই যে 5ই আগস্টের যে আন্দোলন, সেখানে কিন্তু ওই সাধারণ ছাত্ররাও কিন্তু সম্পৃক্ত। এবং আজকে অবশ্য তারা নাই, কারণ তাদের যে কাজ ছিল
তারা চেয়েছিল যে একটা পরিবর্তন হয়ে গেছে। তারা কিন্তু আর আজকে এখন যারা দল করছেন তাদের সঙ্গে নাই। কিন্তু স্যার যেটা বলছিলেন তরুণদের মধ্যে এক ধরনের গোয়ার্তুমি কাজ করছে হয়তো। না, গোয়ার্তুমি এটা তো আপনার টেলিভিশন খুললেই তো দেখা যাবে। আরে বাবা, কিভাবে টেলিভিশন করলে, উনি তো একেবারে সঠিক কথা বলছেন যে আপনার অ্যাগ্রেসিভ তো তারা। এবং আপনি দেখবেন যে বিশেষ করে 2 জন আছে, এই 4-5 জনের মধ্যে 2 জন আছে, তো তারা খুবই অ্যাগ্রেসিভ। তাদের জনপ্রিয় কিন্তু খুবই খারাপ অবস্থা আছে। আমরা সাধারণ মানুষের কথা কমেন্ট করতে শুনি তো, যার মধ্যে ভদ্র আছে, নাম বললাম না আমি, কিন্তু যার মধ্যে ভদ্রভাবে কথা বলে, আচরণ করে, তাদের ব্যাপারে কিন্তু একটা সফট কর্নার আছে। কিন্তু যারা অ্যাগ্রেসিভ কথা বলে, এখনই ফাঁসি, এখনই মেরে ফেলবো, এবং এই চলে আসো রাস্তায়, কি ভয়াবহ অবস্থা। আপনি দেখেছেন মনে হয় আজকে পিজির অবস্থা, একটা লোক চিকিৎসা নিতে আসছে, সেখানে আপনারা লোকজন জড়ো হয়ে চলে আসছে তাকে করার জন্য। তো এখানে দেশের পরিস্থিতি কোথায় আছে? এটা কি রাষ্ট্রে যারা পরিচালনা করছেন তারা দেখছেন না? এটা তো ভয়াবহ অবস্থা। এটা তো আমি বলবো যে মানে ললেসনেসের একদম চরম পর্যায়ে। আপনি ঘোষণা দিয়ে দিচ্ছেন অমুক জায়গায় আসো, ওই যে গুলশানে একটা বাড়িতে আপনার করলেন, কি বলেন, আপনার ওখানে সার্চ করলেন, দেখা করলেন, এই চলে আসো। ফেসবুক পেয়েছে, আর ফেসবুকে একটা গ্রুপ আছে, ওনাদের তালিকা আছে, বলে দিল অমুক জায়গায় চলে আসো। সবাই বুদ্ধি না খাটিয়ে সব সেখানে চলে গেল, আইনের বাইরে গিয়ে কাজ করলো। আপনি দেখেন সিপিবির অফিসে আপনি ঘোষণা দিলেন চলে আসো, এটা দখল করা হবে, ভাঙা হবে। এটা তো একটা ক্রিমিনাল অফেন্স। কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো না? আপনি তো এর আগে এই যে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেখানে তো বলা আছে আপনি যদি কোনো অপরাধ করেন তাহলে বিচার হবে, হচ্ছে না? আমি তো কালকে গত সপ্তাহে একটা আপিল করলাম, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 10 বছরের সাজা হয়েছে তার, এই কমেন্ট করার জন্য, মানহানিকর বক্তব্য দেওয়ার জন্য। তো এই আইন তো আছে। তো এই যে নাকি সিপিবি অফিসকে বলল যে এখানে ভাঙচুর করা হবে, ঘেরাও করা হবে, দখল করা হবে, এটা কি রাষ্ট্রের কোনো আইনে অনুমোদন করে? তা আমার দেশের সরকার কি করলো? কেন ওই ফেসবুকে যারা পোস্ট দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করলো না? গ্রেপ্তার না করার অর্থ হলো তারা এটা অ্যালাউ করছে, এবং এই অ্যালাউ করার মধ্যে আলটিমেটলি যেটা হবে, একদিন এই উপদেষ্টাদের কি দেখবেন ফেসবুকে পোস্ট দিয়ে বলবে তাদের বাড়ি ঘেরাও করো। যদিও এর আগে করেছে, স্বরাষ্ট্র সচিবের বাড়ি কিন্তু ঘেরাও করার কথা একবার পোস্ট দিয়েছিল, কাজে আপনাদের কিন্তু সেভাবে ঘেরাও করা হবে। অর্থাৎ এটা বুঝতে হবে যে রাষ্ট্র পরিচালনা এটা একটা অনেক ম্যাচিউরিটির ব্যাপার, অনেক বুদ্ধির ব্যাপার, এবং অনেক আইন কানুনের ব্যাপার। অতএব এখানে রাষ্ট্রকে যদি পরিচালনা করতে চান, মানুষের মনে যদি 5ই আগস্টের পরিবর্তনের পরে মানুষকে যদি স্বস্তি দিতে চান, তাহলে অবশ্যই ললেসনেস যেটা আছে, আইনের পরিপন্থী যে কাজটা আছে, সেটাকে কঠোর হস্তে আপনাকে দমন করতে হবে। সে আপনার দলের হোক আর যাই হোক। আমরা সমালোচনা করেছি আগের সরকার, ওর দলের হলে অনেকের বিচার করতেন না, অনেকের হয়েছে, বিশ্বযুদ্ধের বিচার হয়েছে অনেকের টুকটাক, কিন্তু 100% না, অনেকেরই কিন্তু তারা রেহাই পেয়ে যেতেন। কেন? আমরা এটা ভালো মনে করতাম না যে দলের লোক হলে আপনি অপরাধ করে শাস্তি দিয়ে দেবেন। আর এখন কি হচ্ছে? সরকারের সমর্থক হলেই আপনি সবকিছু করতে পারবেন, ঘেরাও করে আমার বাড়ি এসে ভাঙচুর করতে পারবেন, আমাকে হাতে নাতে ধরে পিটাতে পারবেন, আমাকে হাতে নাতে ধরে পিটিয়ে হত্যা করতে পারবেন। এগুলো তো আইনের শাসনের পরিপন্থী। এটি দেখার জন্য তো আমরা 5ই আগস্টের পরিবর্তন চাই নাই। অর্থাৎ সরকারকে সেটা বিবেচনা করতে হবে। পরিবর্তন মানুষ যেটা চেয়েছে সেই পরিবর্তন একটাই হয়েছে, সেটা হলো পরিবর্তন হলো সরকার থেকে তাকে তাড়ানো। ওকে, দ্যাটস ওকে। অপরাধ করছে সে বিচার, সেটা ওকে। কিন্তু আমি কিন্তু দেশে মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন, এগুলো কিন্তু আমরা চেয়েছি। সেগুলো কিন্তু আপনি যদি সরকার যদি এগুলো দৃষ্টি না দেয়, তাহলে সরকারও কিন্তু সেই পরিণতি তার ভবিষ্যতে কি হবে এটা এখনই বলা যাবে না। জি, আপনার কাছে জানতে চাইবো যে আইন শৃঙ্খলা যে এখনকার যে শিথিলতার পর্যায়টা দেখা হচ্ছে বা যে বিষয়গুলো ঘটছে, আসলে এর থেকে বেরোনোর উপায় কি? আমরা যে গুণগত পরিবর্তন চেয়েছিলাম সেই গুণগত পরিবর্তন কি হয়েছে? উত্তর জানবো, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত রয়েছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ এবং উপস্থিত রয়েছেন অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। বিরতির আগে অধ্যাপক কার্জনের সঙ্গে কথা বলছিলাম। আপনার কাছে যে বিষয়টি জানতে চেয়েছিলাম, দেশে বিভিন্ন জায়গায় এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, এটা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির শিথিলতার বিষয় বলবেন কিনা, বা আজকে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর 127 কর্মকর্তার সাথে বৈঠক ডেকেছেন। আসলে এই বৈঠকে কি আলোচনা হবে? এইসব বিষয়গুলো কি আমরা তো দেখছি প্রায় 6 মাস 7 মাস পার হয়ে গেল, যেই জায়গায় আসলে সন্তোষ থাকার কথা ছিল, বড় জায়গাটা, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই জায়গায় এখনো হয়নি। কারণটা কি আসলে? আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যখন বলবেন, এইটা খুব গুরুত্বপূর্ণ, সংবেদনশীল, এবং একটা রাষ্ট্রের ভিতরে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা। কারণ এটা হচ্ছে একদিকে নাগরিকের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার সাথে জড়িত যে তার ব্যক্তি নিরাপত্তা, তার সম্পত্তির নিরাপত্তা। আরেকটা হচ্ছে যে একটা দেশের উন্নয়ন কিংবা স্থিতিশীলতার পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি
ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন মুশকিল হয়েছে যে 5ই আগস্টের আগে মানে এইটা শুধুমাত্র মানে পুলিশের উপর কিন্তু নির্ভর করে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার মূল দায়িত্ব পুলিশের, কিন্তু পুলিশের সাথে সাথে আপনার যে সরকার থাকে সেই সরকারের যে সদিচ্ছা, তারপরে সরকারের বিভিন্ন যে আপনার সংস্থা আছে তাদেরও কিন্তু একটা সহযোগিতা, এটা কিন্তু একদম বিচ্ছিন্নভাবে পুলিশের পক্ষে করা সম্ভব না। আর আমাদের এখানে যেটা মুশকিল হয়েছে 5ই আগস্ট পর্যন্ত, যে পুলিশকে এমনভাবে রাজনীতিকরণ করা হয়েছে এবং এমনভাবে রাজনৈতিক ব্যবহার হয়েছে, সেই 72 সাল থেকে শুরু করে ওই 5ই আগস্ট পর্যন্ত সব সরকারই করেছে। তারপরে 5ই আগস্টে আপনার মানে আন্দোলনকারীরা মানে জনগণের সাথে পুলিশের এমন একটা আস্থাহীনতার সম্পর্ক হয়েছে যে মানুষ আর পুলিশকে বিশ্বাস করতে পারছে না। এবং সেইটার পরিণতিতে আমরা দেখলাম যে পুলিশ হত্যা মানে কয়েকশো পুলিশ হত্যা করা হয়েছে, 400 থানা লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে, নথিপত্র নষ্ট করা হয়েছে, তাই না? এখন পুলিশ তারপরে আপনি যে পুলিশ হত্যা হলো, মামলা হলো না সেটাতে, তারপরে পুলিশের গাড়ি পুড়িয়ে দেয়া হলো, তারপরে পুলিশের আপনার লজিস্টিক নষ্ট করা হলো। পুলিশের সবচেয়ে বড় মানে সমস্যাটা যেটা হয়েছে যে পুলিশ যে সিস্টেমের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে, যে পুলিশের নিজস্ব একটা সেট আপ আছে, হ্যাঁ, তারপরে তার নিজস্ব একটা গোয়েন্দা নেটওয়ার্ক আছে, তারপর নিজস্ব সোর্স থাকে তার, এই পুরো ব্যবস্থাটাই কিন্তু এলোমেলো হয়ে গেছে। তারপরে সবচেয়ে বড় জিনিস যেটা, যে পুলিশ এখন আপনার অনেক ক্ষেত্রে তার জনবল সংকট, অনেক জায়গায় আপনার গাড়ি সংকট, অনেক জায়গায় তার সবচেয়ে বড় মুশকিলটা হয়েছে মনোবল। কারণ সে একটা হচ্ছে যে নিজে যে বাইরে যাবে তার নিরাপদে সে কিন্তু সেই আস্থাটা পাচ্ছে না, আবার ওদিকে বাইরে গেলে পুলিশকে কিন্তু আপনার লোকজন আপনার মানে ব্যঙ্গ করছে, টিটকারি দিচ্ছে, হ্যাঁ। তো এই জায়গাটা আসলে অনেক আগেই মানে অগ্রাধিকারটা বোঝা দরকার ছিল সরকারের, যে কোনো সরকারের। কিন্তু আপনি অনেকগুলো থাকে একটা মানে পাবলিক অ্যাফেয়ার, যেটা তার ভিতরে আপনার অগ্রাধিকারটা কিন্তু বুঝতে হয়, হ্যাঁ। সেই অগ্রাধিকারের কথা কিন্তু অনেক দিন ধরে বলা হয়েছে এবং সেটা সম্প্রতি আমরা দেখেছি ছাত্ররা মধ্যরাতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও চেয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু অনেক আগেই করা উচিত ছিল। এবং আমি এই পুলিশের আইন শৃঙ্খলা যে ব্যবস্থা, আমি বলেছি যে আপনার তাৎক্ষণিকভাবে, কারণ আমরা তো এখন মানে জানি যে ছিনতাই প্রচণ্ডভাবে বেড়ে গেছে আপনার শহর এলাকায়, চুরি বেড়েছে গ্রামে, এবং আগে ছিনতাইকারীরা মানে আপনার মোবাইল নিত, টাকা পয়সা নিত, এখন কিন্তু তারা আঘাত করছে, মানে রামদা দিয়ে কোপাচ্ছে, হ্যাঁ। এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে পরিস্থিতি সাম্প্রতিক সময় আবার ধর্ষণ। এখন পুলিশের এই জিনিসটা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি অনেকদিন ধরে বলে আসছি যে পুলিশ যেহেতু এই অবস্থা, আপনি আনসারকে পুলিশের সাথে দিতে পারতেন, আপনি বিজিবিকে কাজে লাগাতে পারতেন, এবং আপনি একই সাথে যে সমস্ত এলাকা, থানা এলাকা খুব ঝুঁকিপূর্ণ, সেখানে আপনি ওই পুলিশ এবং জনগণের সমন্বয়ে একটা আপনি আইন শৃঙ্খলা রক্ষা কমিটি করতে পারতেন এলাকার, এবং সেটা পুলিশ পিপুল পার্টনারশিপ, এবং সেটা আরেকটা পুলিশ সেটা করেছে, কমিউনিটি পুলিশিং। এটা অনেকদিন মানে এর আগের সরকারের সময় করেছে, মানে কিছু জায়গায় তারা চালু করেছে, সুফল তো অবশ্যই পেয়েছে, হ্যাঁ। কিন্তু তারা ওই ধরেন যে পুলিশের মধ্যে যে দুর্নীতি, পুলিশের ভেতরে যে ভেস্টেড ইন্টারেস্ট, এই নানা কারণে সেটা তারা মানে সেটা সারা দেশে বিস্তৃত করতে পারেনি। সেইটা রাজনৈতিক সদিচ্ছা কিংবা সরকারের সদিচ্ছা এটা তো করতেই পারতো, এটা তো করতেই, সেরকম একটা মানে ডায়নামিক একটা লোক দিয়ে কিংবা একটা সেট লোক দিয়ে, যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী যে থাকবেন উনি খুব মানে গতিশীল চরিত্রের, যথেষ্ট পরিপক্ক, অভিজ্ঞ, এবং তার সাথে একটা টিম যদি কাজ করত, তো তাহলে পরে আমার কাছে মনে হতো যে মনে হয়েছে যে এইটা আপনি সদিচ্ছার বিষয়। কারণ আপনার তো রাষ্ট্রের ভেতরে তো সব কিছু আছে তো, হ্যাঁ। মানে আপনার বড় ম্যাসাকার হয়েছে, কিন্তু আপনি 7 মাস তো লাগার কথা না, প্রথমে 1 মাস, 2 মাস, 3 মাস, হ্যাঁ, আপনি নানা রকম সমস্যা হতে পারে, কিন্তু 7 মাস এসে যদি এই সমস্ত কথাবার্তা বলতে হয়, সেটা তো দুর্ভাগ্যজনক। জি, আমরা অন্য একটু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। 2 দিনের কর্মব্যস্ত সময় পার করে গেলেন জাতিসংঘের মহাসচিব। তার এই সফরের মধ্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিয়ে গেলেন? আমরা যে এই রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা শুনছি, শিগগিরই কি সেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে? দেখুন, আপনি জাতিসংঘের মহাসচিবের কথাটা যখন আনলেন,
আমার কাছে একটা প্রশ্ন, আমি চেষ্টা করেছি অনেক মিডিয়া খোঁজার জন্য, একটা সাংবাদিক বাংলাদেশে পাওয়া গেল না জাতিসংঘের মহাসচিবকে একটা প্রশ্ন করার। কারণ আপনি জানেন যে কিছুদিন আগে ভলকার তুর্ক, যিনি নাকি বলেছেন যে বাংলাদেশে পরিবর্তনের ক্ষেত্রে তাদের একটা ভূমিকা, এবং ওইটা ওনার ভূমিকা না জাতিসংঘের ভূমিকা, এটি কিন্তু উনি ক্লিয়ার করেন নাই। অতএব এটি কি আসলেই জাতিসংঘের ভূমিকা নাকি ওনার ব্যক্তিগত ভূমিকা, এই জিনিসটা সাংবাদিকদের তাকে প্রশ্ন করা উচিত ছিল, যেহেতু জাতিসংঘ একটা আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘ কিন্তু কোনো দল বা দেশের না। অতএব দল দেশের বিষয়ে কিন্তু তার কোনো কনসার্ন থাকার কথা না, সে হলো মানবাধিকার রক্ষা অন্য অন্য ক্ষেত্রে করবে। কিন্তু এখানে এই যে একটা দেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে তুর্কের যে বক্তব্য, যেটা অবশ্য সেনাবাহিনী আবার বলছে যে না এটা সরকারের বলতে পারে, কিন্তু সরকারের বলতে পারে, সেইখানে সরকারের বলাটা তো মিনিংলেস, কেন সরকার তো আর তার কথা শোনার প্রশ্ন না, তাই না? আলটিমেটলি কতটুকু সরকারকে বলছে, কতটুকু তাদের নলেজে আছে, এটা তো একটা বিশ্লেষণের ব্যাপার। তো আপনার তারা এটা ডিনাই করলেও এটা তো জনগণের মনে বা বিভিন্ন বা একটা ধারণা, যেহেতু ভলকার তুর্ক তো সে কি মিথ্যা কথা বলছে, তাহলে তাকে মিথ্যুক বলতে হবে, সেটা কিন্তু আবার এই স্টেটমেন্টে বলা হয় নাই। তো সেক্ষেত্রে এই প্রশ্নটা আসবে যে তাহলে জাতিসংঘের কোনো ভূমিকা ছিল কিনা, যদি থেকে থাকে তাহলে সেই বিষয় এই নেক্সটে যে উনি আসলেন, উনি কি আরো কোনো ভূমিকা নিয়ে আসলেন কিনা, এগুলো তো খুব বাংলাদেশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশের কোনো সাংবাদিক ওনাকে এই প্রশ্ন করলেন না। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে সাংবাদিকরাও তাদের যে মেরিট বা তাদের যে অবস্থান, নতজানু নীতি, এগুলোর থেকে আগের চেয়ে যে খুব উন্নতি হয়েছে এটা আমার কাছে মনে হয় না। আর এখানে আপনার জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কিন্তু মূলত ইস্যু হলো আপনার রোহিঙ্গা শরণার্থী, তাই না? এরপরে আমাদের এখানে অনেকগুলো আবার খুব, এটাও আমি বুঝলাম না, এটাও কিন্তু আগে আমরা কখনো দেখি নাই যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এসে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো, তার মানে কি তারা কি বাংলাদেশের রাজনীতিতে তারা কি কোনো ভূমিকা রাখতে চাচ্ছেন? নর্মালি আমরা আগে দেখেছি যখন দুই পক্ষের গন্ডগোল থাকে, একটা আপনার মীমাংসার ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারেন, কারণ একটা দেশের দুই পক্ষের যদি আপনার বিরোধ হয় তার দেশটা ম্যাচাকার হতে পারে, জনগণের স্বার্থে জাতিসংঘ একটা ভূমিকা রাখতে পারেন মিট আপ করার জন্য। কিন্তু এখন এবারে এসে দেখলাম এখানে তো আমাদের কোনো বিরোধ নাই, এখন এখানে এসে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে মিটিং টিটিং করলেন তারা। তো এইখানেও আমার কাছে একটু খটকা লাগে, এটাও কি জাতিসংঘের যে মূল যে তাদের ম্যান্ডেট, যে তারা কি কি কাজ করেন সেটার সঙ্গে এটা কতটুকু সম্পর্কিত? এটা কি তারা আমাদের প্রধান উপদেষ্টার প্রভাবে করলেন, নাকি তারা কি এই জিনিসগুলোকে আমাদের কাছে একটা ধোঁয়াশা হয়ে গেল? তো এই জায়গাটা আমার মনে হয় ভবিষ্যতে এটা অনেকের প্রশ্নই আসবে যে জাতিসংঘ আসলে বাংলাদেশে উনি মহাসচিব এসে কি করলেন, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। জি, আপনার প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাই, বা আপনার কাছেও কি এরকম খটকা লাগছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক, আর যেখানে গণতন্ত্র নিয়ে কথা হচ্ছে, সংস্কার নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে কি আসলে জাতিসংঘ ভূমিকা রাখতে পারে? এখন ধরেন যে মঞ্জিল মোর্শেদ ভাই তো যথেষ্ট সুন্দর করে বিষয়টা বলেছেন যে জাতিসংঘের সম্মানিত মহাসচিব এসেছিলেন, তার মূল যে বিষয়টা রোহিঙ্গা, আপনার 10 লাখের বেশি রোহিঙ্গা আমাদের এখানে আছে, এবং তাদের আপনার যে খাদ্য, তারপরে তাদের যে নানা রকম চাহিদা, $12 করে ছিল, এটা বোধহয় $6 হয়ে গেছে আপনার রেশনিং। তো সেইখানে আমরা প্রত্যাশা করেছিলাম যে জাতিসংঘের মহাসচিব যেহেতু এসছেন, সেহেতু তাদের যে বরাদ্দ, ফাইন্যান্সিয়াল যে বরাদ্দ, সেটা বাড়বে, রেশনিংটা ঠিক হবে। কিন্তু সেইটার ব্যাপারে কিন্তু তিনি কোনো কিছু বলতে, মানে তিনি আশার কোনো বাণী শোনাতে পারেন নাই, যে ফাইন্যান্সিয়াল ইয়েটা তিনি আরও বলেছেন যে আরও আশঙ্কার কথা। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি সংস্কার বিষয়ে, প্রথমত সংস্কার বিষয়ে কে কিভাবে এই মিটিংটা করলো, আমার কাছে মনে হয় যে ইট ইজ আউট অফ জুরিসডিকশন অফ ইউনাইটেড নেশনস, এটা তাদের জুরিসডিকশনের মধ্যে পড়ে না। এবং বিএনপির যে মহাসচিব যথার্থই বলেছেন যে ফখরুল ইসলাম আলমগীর, যে এই মিটিংটা কেন ডাকা হয়েছে আমি বুঝি নাই, আমরাও বুঝি নাই। হ্যাঁ, এবং আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে যে 91 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা দেখেছি যে আপনার সারা পৃথিবীর 2টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ক্যাপিটালিস্ট ডেমোক্রেটিক যে ওয়ার্ল্ড, ইউএসএ, তারপর ফ্রান্স, তারপরে ব্রিটেন তাদের নেতৃত্বে, আর একটা ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র। ওই সময়ও কিন্তু আপনার জাতিসংঘ গ্লোবাল নর্থ, মানে পশ্চিমাদের স্বার্থ রক্ষা করত, এবং এখনও কিন্তু জাতিসংঘ পশ্চিমাদের স্বার্থ রক্ষা করে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এবং একই সাথে ভলকার তুর্ক তার যে সাম্প্রতিক মন্তব্য, সেটা নিয়ে যে ক্রিটিসিজম হয়েছে, এবং আমি কয়েকটা জায়গাতে দেখতে পেলাম যে মানবাধিকার নিয়ে তারা, মানে তাদের যে নিরপেক্ষ অবস্থান, সেটা কিন্তু লঙ্ঘন হচ্ছে, এবং অনেকগুলো দেশে
তারা মানবাধিকারের নামে সমস্যা তৈরি করে জাতিসংঘ এবং পশ্চিমাদের স্বার্থ রক্ষা করছে। এইটা কিন্তু আমাদের খুব সতর্ক থাকা উচিত। আমরা কিন্তু মানে 5ই আগস্টের পরে যে পরিবর্তন হয়েছে, আমরা কিন্তু খুব স্পষ্ট করে বলতে চাই, আমি মঞ্জিল মোর্শেদ ভাই আমরা কিন্তু একই মানসিকতার, যে আপনার যে কোনো দল সেটা রাজনৈতিক দল হোক, সেটা অন্তর্বর্তী সরকার হোক, সেটা সামরিক বাহিনীর সমর্থিত মানে তত্ত্বাবধায়ক সরকার হোক, আমরা কিন্তু কিছু কিছু জায়গাতে আমরা মানে আমার দেশের বিষয়ে কেউ ইন্টারফেয়ার করবে সেটা কিন্তু আমরা কখনো চাই না। আমরা সবসময় চাই যে সুশাসন থাকবে, আমরা চাই জনগণের অধিকার থাকবে, আমরা চাই দেশের ভিতরে শিক্ষা, স্বাস্থ্য, বিচার যেগুলো বেসিক সেগুলো ঠিক থাকবে। সেই জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু 5ই আগস্টে আপনি দেখেন, 5ই আগস্টের পরে আপনি দেখেন বক্স মনে হয়েছে কিছুটা। আপনার 5ই আগস্টের পরে কি হয়েছে আমাকে বলেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা, দ্রব্যমূল্য পরিস্থিতি কি অবস্থা? আপনি আমাকে একটা সেক্টরে বলেন যে আপনার শিক্ষা মানে শিক্ষার্থীরা যে বেরিয়ে আসলো, একটা শিক্ষা কমিশন হয় নাই। আজকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে একটা নৈরাজ্য চলছে। তা আপনি আমরা তো এটা চাই নাই। হ্যাঁ, আমাদের প্রত্যাশা তো মানে কোথায় প্রত্যাশা আর মিনিমাম যে স্থিতিশীলতা একটা দেশের মানে টিকে থাকার জন্য যে মিনিমাম স্থিতিশীলতা, সেখানে আবার 1971 সালের মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র জন্ম হয়েছে, সেই মুক্তিযুদ্ধকে নাই করে দেওয়ার চেষ্টা দেখছি আমি। মানে এটা সেকেন্ড রিপাবলিক আর গণপরিষদ, এটা কি ওরা যারা বলছে এটা বোঝে? ডু দে আন্ডারস্ট্যান্ড দিস? মানে এই যে সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদের কথা বলছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন, যে আমরা হয়তো সেই জায়গায় এখনো সন্তোষজনক পর্যায়ে যেতে পারিনি। দেশে খুন ধর্ষণের ঘটনা সামনে আসছে বেশি। বিএনপি মহাসচিব আজকে বলছেন যে তিনিও মর্মাহত, যেসব ঘটনা ঘটছে তিনিও পীড়িত। আসলে প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলো, ন্যাক্কারজনক ঘটনাগুলো কেন ঘটছে, কেন বাড়ছে? এটা কি বিচারহীনতার সংস্কৃতির কারণেই ঘটছে? দেখুন, আপনার মর্মাহত হবে, অসন্তুষ্ট হবে কখন? যখন নাকি যে জিনিসটা মানুষ এক্সপেক্ট করে সেটি না হয়, এবং মানুষের ব্যক্তিগত এক্সপেকটেশনের চেয়েও কিন্তু ইন জেনারেল একটা এক্সপেকটেশন থাকে যে আমার রাষ্ট্র সঠিকভাবে চলবে, রাষ্ট্রে ন্যায় বিচার হবে, রাষ্ট্রে আইনের শাসন থাকবে এবং রাষ্ট্রে সবাই নিরাপদ থাকবে। এই কথাগুলো হলেই তো মানুষ মনে করে যে স্যাটিসফাইড, তাই না? স্যাটিসফ্যাকশনের কথাটা কেন আসে এখানে? কার্জন ভাই যে বললেন সেটা হলো যে এই যে ললেসনেস কথা বললেন, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বললেন। দেখেন, আমরা তো দেখেছি ছাত্ররা ইন্টারমিডিয়েট পড়ে, তারপরে স্কুলেও এই 5ই আগস্টের পরের ঘটনায় বিভিন্ন প্রিন্সিপাল, বিভিন্ন ভাইস চ্যান্সেলর, বিভিন্ন শিক্ষককে কিভাবে নাজেহাল করা হয়েছে। তা আমাদের কালচার কিন্তু এটা না। আমাদের কিন্তু ইসলামিক কালচার বলেন, বেঙ্গলি কালচার বলেন, দুইটার মধ্যেই কিন্তু আমাদের বড়দেরকে বা বিশেষ জায়গায় শিক্ষক এদের কিন্তু একটা রেসপেক্টের ক্যারেক্টার কিন্তু আমাদের আছে। কিন্তু আমরা গুটি কয়েক লোককে কিন্তু দেখলাম এই 5ই আগস্টের সুযোগ নিয়ে তারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য, স্বার্থটা কি? ওই যে দখল করা, প্রিন্সিপালকে জোর করাই সরাই দেওয়া এবং তারপরে ওখানে বসানো। তো এই সমস্ত স্বার্থের কারণে কিন্তু তারা আমাদের বৈশিষ্ট্যের বাইরে গিয়ে কিন্তু কিছু অ্যাক্টিভিটিস তারা করেছেন, এবং সেটা কিন্তু আমাদের সমাজে প্রভাব ফেলবে। বছরও কি একই ধরনের ঘটনা ঘটেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিসাইজ করা কিংবা না? গত 5 বছরে তো সেটা হয়েছে, সেটা হলো অন্য প্যাটার্ন। সেটা হলো গত 5-10 বছর যেটা হয়েছে সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আপনার দলীয়করণ করা। অর্থাৎ শুধু দলীয়করণ যে ছাত্রদের করেছে তা না, শিক্ষা প্রতিষ্ঠানের যে পদ, ভাইস চ্যান্সেলর, আমি তো বহুবার বলেছি এখানে যে পদবি পদক পাওয়ার জন্য বহু লোক টকশোতে এসে তারা নতজানু এবং আপনার এক ধরনের শব্দটা যদি আমি দালালি বলি তো এটা খারাপ হবে না, দালালি করার জন্য তারা বক্তব্য দিতেন। কি একটা কোনো রকম যদি একটা ভাইস চ্যান্সেলর পোস্ট পাওয়া যায়, তাই না, কোনো রকম যদি একটা গভর্নরের পোস্ট পাওয়া যায়, কোনো রকম যদি একটা আপনার ব্যাংকের চেয়ারম্যান হওয়া যায়, ডাইরেক্টর হওয়া যায়, তো এইরকম বক্তব্য তো এর আগে দেখেছি আমরা। কিন্তু আমরা তো সেটার প্রতিবাদ করেছি, আমরা তো বলেছি দিস ইজ নট দ্য সিস্টেম। এটা কিন্তু হলে কাজ করা যাবে না। এখন আপনি যেটা বলেছেন সেটা এই জায়গাটাই, সেটাই যে মানুষের মধ্যে যে স্বস্তি, সে স্বস্তি আসতে গেলে আমাকে রুল অফ ল দেখাতে হবে। আপনি আইনে যা আছে আইন আপনি পরিবর্তন করেন, কিন্তু আইন যেটা আছে সেটা মানতে হবে। কিন্তু আপনি যদি আইনটাকে টেবিলের নিচে রেখে আপনি যদি নিজের ইচ্ছা মতো আপনি চালাতে যান, সেটা কিন্তু কোনো রকম স্বস্তি জনগণের মধ্যে আসবে না। যে কারণে কিন্তু আজকে এই যে বললেন
আজকে মানুষের মনে কেন এক নিরাপত্তাহীনতা আসছে? কেন কার্জন ভাই বলেন যে পুলিশের মধ্যে, পুলিশ দিয়ে আপনি কাজ করাতে পারবেন না। তো কেন পারবেন না? আপনি তো গোড়াতেই আপনি গন্ডগোল বাজিয়ে দিয়েছেন। যে পুলিশগুলো আপনার এই 5ই আগস্টের যখন সামনাসামনি সংঘর্ষ, সেখানে ধরেন মারা গেছে একটা কি জন আছে, আমার উপর আক্রমণ হয়েছে আমি করলাম, কিন্তু যেখানে সামনাসামনি সংঘর্ষ হয় নাই, বিভিন্ন থানায় অহেতুক গিয়ে আপনি আক্রমণ করে থানায় পুড়িয়ে মারলেন, ওই মারার বিচারটা তো আপনি করছেন না, ওখানে তো আপনি ব্লক করে দিয়েছেন। অতএব ওই পুলিশ তো মনে করে যে কালকে যে আমি ডিউটি করব, এই মিছিলের উপরে সামনে যাব, আমি একটা করব, আমার যে নিরাপত্তা, এই সরকার কি আমার নিরাপত্তা দিবে? সেই নলেজটা কিন্তু তার মাথার মধ্যে ঢুকে আছে। অতএব আপনি যতক্ষণ পর্যন্ত এই পুলিশের উপরে আক্রমণ, পুলিশের থানা পোড়ানো, এগুলোর বিচার আপনি না করবেন, ততদিন পর্যন্ত আপনি পুলিশকে আনতে পারবেন না। আর একটা কারণ হলো পুলিশের ডিসিপ্লিনও আপনি ব্রেক করে ফেলছেন। পুলিশের যারা চাকরি করে একটা পদবি থাকে, ধাপে ধাপে। আপনি কে 5 বছর আগে 7 বছর আগে রিটায়ার করছে, আপনি আইসা মাথার উপরে বসাই দিয়েছিলেন। ওদের ফ্রাস্ট্রেট হয়ে গেছে তারা, যে আমার 5 বছর তো সে ব্লক হয়ে গেল প্রমোশন। ওরা মনে করছে আমি টাকা পাই ভাই, বেতন পাই, বেতন নিয়ে যাই, কোনো রিস্কের মধ্যে নাই। কোন কাজটা করব, কোন কাজটা করতে গেলে কোন ছাত্রদের বা কোন আপনার সমন্বয়কের বা কার বিরুদ্ধে যায়, সাথে সাথে বলবে থানা ঘেরাও করো, বা আওয়ামী লীগের দোসর বলবে, তখন চাকরি নিয়ে টানাটানি বাজবে। এই যে পরিস্থিতি পরিবেশ করেছেন না, এই কারণে আপনি পুলিশকে অ্যাক্টিভ করতে পারবেন না। পুলিশকে অ্যাক্টিভ করতে গেলে আপনাকে পরিকল্পনা করতে হবে, যেভাবে পুলিশকে অ্যাক্টিভ করা যায় সেই জায়গাগুলোতে যদি আপনি না আসেন, তাহলে পুলিশকে অ্যাক্টিভ করা যাবে না। এবং তার রেজাল্ট যেটা হবে সেটা হলো আমাদের সমাজের মধ্যে এই যারা শক্তিশালী, যারা নাকি মাস্তান, যারা নাকি আপনার সন্ত্রাসী, তাদের রাজত্বই এখানে চলবে। সাধারণ মানুষ আমাদের কোনো নিরাপত্তা থাকবে না। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক হাফিজুর রহমান কার্জন আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।